দুপুরের দিকে আলী ও তার সাথীরা কমান্ডার ওমরের মার্কাজে পৌঁছে গেল। প্রবেশপথে দাঁড়ানো পাহারাদারকে নিজেদের পরিচয় দেওয়ার পর সে তাদেরকে কমান্ডার ওমরের নিকট নিয়ে যায়। ওমর আফগান সরকারি সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। রুশ সেনাদের অবৈধভাবে আফগানিস্তানের দখলদারির পর তিনি সেনা অফিসারের পদ ত্যাগ করে মুজাহিদদের সাথে যোগ দেন। প্রথম থেকেই তিনি এই মার্কাজের দায়িত্বশীল। এই মার্কাজের অধীনে অনেকগুলো ছোট ছোট মার্কাজ রয়েছে। কমান্ডার ওমর আলীকে নিজের কাছে বসিয়ে তার খবরাখবর নেন। তিনি বলেন, তোমার আগমনের খবর আমি ওয়্যারলেসে পেয়েছি। সে অনুযায়ী আরও 2 দিন পূর্বে তোমার এখানে পৌঁছার কথা। এই 2 দিন পর্যন্ত আমি পথে তোমার কোনো অসুবিধা হয়েছে কিনা ভেবে চিন্তিত ছিলাম। আলী পথিমধ্যে সংঘটিত সকল ঘটনা তাকে খুলে বলল, যার কারণে তার এখানে পৌঁছতে 2 দিন দেরি হয়েছে। সব কথা শুনে কমান্ডার বললেন, এটা ঠিক যে তুমি পথিমধ্যে অনেক ভালো কাজ করে এসেছো, কিন্তু চিফ কমান্ডারের হুকুম তামিল করা তোমার একান্ত কর্তব্য ছিল। যা হোক, তুমি এখানে 2 দিন বিশ্রাম করার সুযোগ পেতে, কিন্তু পথিমধ্যে সে 2 দিন অতিবাহিত হয় তোমাকে কালই মার্কাজে হায়দারে পৌঁছিয়ে দেওয়া হবে। সেখান থেকে তুমি তোমার উপর অর্পিত দায়িত্ব পালন করবে। ওখানে তোমাকে জানানো হবে কিভাবে শহরে প্রবেশ করবে এবং কোন বেশ ধারণ করবে। আলী কমান্ডার ওমরের কথায় সম্মতি জানিয়ে রাতের বিশ্রামের জন্য এক তাঁবুতে চলে যায়। রাত 3টার সময় আলীর ঘুম ভেঙে গেল। হঠাৎ শোরগোল শুনে তাঁবুর বাইরে এসে দেখে সকল মুজাহিদ তড়িঘড়ি বুট কোট পরে তৈরি হচ্ছে। মনে হচ্ছিল তারা কোনো আক্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আলী তাড়াতাড়ি বুট পরে হাতে ক্লাশিনকোভ নিয়ে প্রথমে ম্যাগজিন চেক করল। এরপর কমান্ডার ওমরের কাছে এসে তাকে মুজাহিদদের প্রস্তুতির কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, কয়েক মিনিট পূর্বে ওয়্যারলেসের মাধ্যমে অন্য এক গ্রুপের মুজাহিদরা খবর পাঠিয়েছে যে রুশ সৈন্যরা তাদের মার্কাজে আক্রমণ চালিয়েছে। জরুরিভাবে তারা আমাদের সাহায্য চেয়েছে। আমরা তাড়াতাড়ি তাদের সাহায্যে এগিয়ে না গেলে দুশমনরা মার্কাজ দখল করে ফেলবে। বিলম্ব হলে ওরা সকল মুজাহিদকে শহীদ করে দিবে। মার্কাজ থেকে তাদের একজনেরও বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। আলী এই যুদ্ধে কমান্ডারের সাথে যাওয়ার অনুমতি চাইলে তিনি তাকে বললেন, তুমি ক্লান্ত, উপরন্ত মেহমান, আজ বিশ্রাম নাও। আলী এরপরও তাকে সাথে নেবার জন্য অনুরোধ জানাতে থাকলে অগত্যা তিনি তাকে সাথে নিতে রাজি হন। 1.5 ঘন্টা চলার পর মুজাহিদরা একটা পাহাড়ের পাদদেশে এসে একত্রিত হয়। এখান থেকে কমান্ডার ওমর যুদ্ধরত মার্কাজের সাথে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলেন, কিন্তু যোগাযোগ করা সম্ভব হলো না। তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। অথচ ভোরের আলো ফোটার পূর্বে শত্রু বেষ্টনীতে আটকে পড়া মুজাহিদদেরকে উদ্ধার করতেই হবে। দেরি হলে তাদের সকলের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তিনি আলীর হাতে ওয়্যারলেস দিয়ে বললেন, তুমি চেষ্টা করে দেখো যোগাযোগ করতে পারো কিনা। অতঃপর সবাইকে লক্ষ্য করে তিনি বললেন, এই মুজাহিদরা প্রথমবারের মতো আমাদের সাহায্য চেয়েছে। যদি আমরা তাদের উদ্ধার না করতে পারি তবে পৃথিবীতে কাউকে মুখ দেখানোর সুযোগ থাকবে না। ইতিমধ্যে আলী ওয়্যারলেসে যোগাযোগ পেয়ে সেটটি কমান্ডার ওমরের হাতে দিল। কমান্ডার ওমর প্রথমে তাদের অবস্থা এবং দুশমনের অবস্থান সম্পর্কে তথ্য জেনে নিলেন। তিনি তথ্যগুলো এক টুকরো কাগজে টুকে নেন। কথা শেষ করে একটি কাগজের উপর টর্চের আলোর সাহায্যে নকশা এঁকে কীভাবে আক্রমণ চালানো যায় সে ব্যাপারে কয়েকজন মুজাহিদের সাথে পরামর্শে বসেন। আলীও আলোচনায় যোগ দেয়। কমান্ডার ওমর বললেন, এই মার্কাজের 10 জন মুজাহিদ ইতিমধ্যে শহীদ হয়েছে এবং 15 জন গুরুতর আহত অবস্থায় আছে। বাদবাকি 18 জন মুজাহিদ জীবন বাজি রেখে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সীমিত গোলাবারুদ শেষ হওয়ার পথে। বড়জোর আর 1 ঘন্টা তারা লড়াই চালিয়ে যেতে পারবে। মার্কাজের দক্ষিণ দিকে দুশমনের সৈন্য সংখ্যা সবচেয়ে বেশি এবং তারা ট্যাঙ্ক ব্যবহারের সাহায্যও পাচ্ছে। দুশমনের ধারণা মুজাহিদরা কেবল দক্ষিণ দিক থেকে সাহায্য পেতে পারে, এজন্য তারা সেই দিকে বেশি সৈন্য সমাবেশ ঘটিয়েছে। তাদের ধারণাও ঠিক, মুজাহিদদের নিকট পূর্ব দিক থেকে কোনো সাহায্য পৌঁছানো সহজ নয়, কেননা ওদিকে সারি সারি পরীক্ষায় সৈন্যরা পজিশন নিয়ে আছে। অন্য দুদিকে দক্ষিণ দিকের তুলনায় কম সৈন্য থাকা সত্ত্বেও সেদিকে মুজাহিদদের কোনো মার্কাজ না থাকায় সেদিক থেকে সাহায্য পাবার আদৌ কোনো সম্ভব নেই। দুশমনরা এসব ভেবেই যুদ্ধসই পজিশন নিয়েছেন। উত্তর দিক হতে দুশমনরাও কোনো আক্রমণ চালায়নি, তবে ওই দিক দিয়ে আমাদের আক্রমণ করা আত্মঘাতী কাজ হবে, কেননা উত্তরে মাত্র 4 মাইল দূরে রুশ সৈন্যদের ছাউনি।
ওই দিক থেকে কয়েক মিনিটের মধ্যে তারা সাহায্য পাবে। দুশমনদের পরিকল্পনা হলো দক্ষিণ ও পূর্ব দিক থেকে আক্রমণ চালানো। ফলে মুজাহিদরা উত্তর দিকে পালাবে আর সেদিক থেকে অতি সহজে তাদেরকে গ্রেফতার করা যাবে। বাকি থেকে পশ্চিম দিক। প্রথমত পশ্চিম দিক, উত্তর ও দক্ষিণ দিকের সৈন্যদের গুলির পাল্লার মধ্যে। দ্বিতীয়ত ওই দিকের পাহাড় একদম পরিষ্কার, আড়াল নেওয়ার মতো কোনো ঝোপঝাড় বা বড় পাথরও নেই। উপরন্তু ওই দিকে দুশমনরা আলোর গোলা নিক্ষেপ করছে। যদি ওদিক থেকে মুজাহিদরা পালাবার চেষ্টা করে তবে তাদের উপর বোমার সাথে সাথে গুলিও বর্ষণ করা হবে। অতএব এদিক থেকে হামলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এদিকটা বাদ দিয়েই আমাদেরকে চিন্তা করা উচিত, কেননা এদিকের পাহাড়গুলোও খাড়া। আমরা সংখ্যায় মাত্র 60 জন। অপরপক্ষে কেবল দক্ষিণ দিকেই দুশমনের সংখ্যা 5 থেকে 700-র মতো। এখন আপনারা বলুন কিভাবে আক্রমণ চালালে ভালো হবে। বিভিন্ন জন বিভিন্ন রকমের পরামর্শ দিল। অবশেষে আলী বলল, আপনাদের চেয়ে এ ব্যাপারে আমার অভিজ্ঞতা খুবই কম। তা সত্ত্বেও আমার মনে হয় আমার সবাই একদিকে হামলা না করে 40 জন মুজাহিদ দক্ষিণ দিক থেকে আক্রমণ চালালে ভালো হয়। বাকি 20 জন উত্তর দিকের পোস্টের উপর আক্রমণ করলে আটকে পড়া মুজাহিদরা বের হয়ে আসার রাস্তা তৈরি করতে সক্ষম হবে। কিন্তু 20 জন মুজাহিদ নিয়ে উত্তর দিক থেকে আক্রমণ করা তো আত্মহত্যা শামিল। কম করে হলেও দুশমনের 100 সৈনিক সেখানে অবস্থান নিয়েছে বললে কমান্ডার ওমর। আলী এর জবাবে বলল, দুশমনরা অবশ্যই ধারণা করছে উত্তর দিক থেকে মুজাহিদরা কোনো অবস্থায় আক্রমণ করার ঝুঁকি নেবে না, আর এদিক থেকে এবং দক্ষিণ দিক থেকে একযোগে আক্রমণ চালালে শত্রু সৈন্যরা দিশেহারা হয়ে পড়বে। তারা আমাদের সীমিত শক্তি সম্পর্কে তৎক্ষণাৎ কোনো ধারণা করতে পারবে না এবং ওরা অবশ্যই আমাদের বহুমুখী আক্রমণে হতবাক হয়ে পড়বে। এই সুযোগে আমরা দ্রুত মার্কাজের মুজাহিদদের বের করে আনতে সক্ষম হব বলে আশা করি। আলীর পরামর্শের ব্যাপারে কমান্ডার সাহেব কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, আলীর পরামর্শ অনুযায়ী আক্রমণ রচনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আত্মঘাতী হলেও এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। তবে মুজাহিদরা ফিরে আসার পথে যদি পূর্ব দিক থেকে দুশমনরা গোলা বর্ষণ করে তখন কি অবস্থা দাঁড়াবে? আলী বলল, ফেরার সময় রুশ সৈন্যরা পূর্ব দিক থেকে গুলি চালাবে না, কেননা আমরা আক্রমণ চালালে উত্তরের সৈন্যরা পূর্ব দিকে পালাবে। এ সময় যদি রুশ সৈন্যরা ফায়ার করে তবে এতে তাদের লোকই বেশি মারা যাবে। কমান্ডার সাহেব আলীর কথা শুনে বললেন, তুমি যদিও এখনো ছোট, কিন্তু আল্লাহ তোমার মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন। সেনা অফিসার হওয়া সত্ত্বেও আমার মাথায় এ বুদ্ধি আসেনি। আমি আশা করি যেহেতু এই পরিকল্পনা তোমার, তাই তুমিই সবচেয়ে উত্তম রূপে তা বাস্তবায়িত করতে পারবে। আমি 20 জনের বদলে 30 জন মুজাহিদ তোমার সাথে দিচ্ছি। বাকি 30 জন নিয়ে আমি দক্ষিণ দিকে সৈন্যদের ব্যস্ত রাখব। তবে খেয়াল রেখো, নিজেদেরকে মারাত্মক বিপদের মধ্যে নিক্ষেপ করো না। আলী জবাবে বলল, আমার উপর এই দায়িত্ব ন্যস্ত করায় খুশি হয়েছি। সবার নিকট দোয়া চাই, ইনশাআল্লাহ আমি সকল মুজাহিদকে সহি সালামতে উদ্ধার করবই। আমাকে একটি ওয়্যারলেস সেট দিন, যার দ্বারা মার্কাজে আটকে পড়া মুজাহিদদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি। কমান্ডার তাকে ওয়্যারলেস দিয়ে বললেন, আল্লাহ তোমাকে কামিয়াব করুক। আলী আল্লাহর নাম নিয়ে অগ্রসর হলো। পথ অত্যন্ত বিপদসংকুল, পদে পদে বিপদ। দুজন মুজাহিদ প্রথমে সামনে অগ্রসর হয়ে পথ পরিষ্কার কিনা তা জানানোর জন্য বিশেষ আওয়াজ দিলে অন্যরা অগ্রসর হয়। সামনে অগ্রসর হয়ে তারা একটি পাহাড়ি শুষ্ক নালার পাশে এসে দাঁড়ায়। সেখানে প্রচুর ঝোপঝাড় থাকায় আলী সবাইকে তার আড়ালে বসিয়ে মাত্র 3 জন মুজাহিদ নিয়ে পোস্টের দিকে অগ্রসর হয়। একটু অগ্রসর হওয়ার পর পোস্টের তাঁবু দেখতে পায়। একটি তাঁবুর মধ্যে মিটমিট করে আলো জ্বলছে। আলী সাথীদেরকে বলল, তোমরা ক্রলিং করে সামনে অগ্রসর হয়ে দুশমনের কাছে গিয়ে তাদের পজিশন সম্পর্কে অবহিত হয়ে এসো। সে নিজেও ক্রলিং করে তাঁবুর দিকে অগ্রসর হলো। একটু অগ্রসর হয়ে দেখল যে তাঁবু থেকে আলো আসছে তার পিছনে আরো অনেক তাঁবু। ওই তাঁবুর সামনে একজন সশস্ত্র রুশি পাহারা দিচ্ছে, যার অর্থ দাঁড়ায় ওই তাঁবুতে অবশ্যই কোনো অফিসার আছে। আলী ভাবল, যদি ওই রক্ষীকে অপহরণ করা যায় তবে দুশমনদের সকল পরিকল্পনা জানা যাবে। কিন্তু অপহরণ তো সহজ নয়। যদি তখন হইচই পড়ে যায় তবে সব পরিকল্পনা বানচাল হয়ে যাবে। এরপর তার মাথায় নতুন চিন্তা আসে। সারা রাত পাহারা দেওয়ায় রক্ষী অত্যন্ত ক্লান্ত, আর তাঁবুর ভিতরে অফিসার মদের নেশায় অবশ্যই বেহুশ হয়ে শুয়ে আছে। রক্ষীর আশেপাশে অন্য কোনো পাহারাদার নেই। কাজটা ঝুঁকিপূর্ণ হলেও আলী প্রথমে রক্ষীকে অপহরণ করার সিদ্ধান্ত নিল। এবার ক্রলিং করে সে রক্ষীর খুব কাছে এসে দাঁড়ায়।
রক্ষী আদৌ ঘুমে ঢুলছে। আলী পেছন থেকে এসে এক হাত তার মুখের উপর চেপে রেখে অন্য হাতে ধরা পিস্তলের বাট দিয়ে রক্ষীর মাথায় সজোরে আঘাত করল। আঘাত খেয়ে রক্ষী বেহুশ। আলী তাকে টেনে নালার মধ্যে নিয়ে আসে। ইতিমধ্যে অপর মুজাহিদরাও অনুসন্ধান শেষে ফিরে এসেছে। আলী রক্ষীর হুঁশ ফিরিয়ে আনার জন্য মাথায় চোখে পানি ছিটা দেওয়ায় অল্পতেই তার হুঁশ ফিরে আসে। হুঁশ ফিরতেই সে নিজেকে মুজাহিদদের মধ্যে দেখে ঘাবড়ে যায়। আলী তাকে অভয় দিয়ে বলল, যদি তুমি আমাদেরকে তোমাদের পরিকল্পনার কথা খুলে বলো তবে তোমাকে কোনো প্রকার কষ্ট দেওয়া হবে না। যদি গাদ্দারি করো তবে জীবনে মেরে ফেলা হবে তোমাকে। রক্ষী বলল, যদি আপনারা আমাকে প্রাণে না মারেন তবে আমি সর্বতোভাবে আপনাদের সহযোগিতা করব। রুশ সৈন্যদের প্রতি আমার মনেও প্রচণ্ড ঘৃণা জন্মেছে। সে রুশ ও আফগান সরকারি সৈন্যদের পজিশনের কথা বলে দেয়। আলীর পাঠানো অনুসন্ধান গ্রুপও প্রায় একই রূপ তথ্য জানালো, যাতে বুঝে গেল রক্ষী ধোঁকা দেয়নি। যতদূর তার জানা ছিল ঠিক বলেছে। আলী রক্ষীকে আরও প্রশ্ন করে জানতে পারল এই দিক থেকে আক্রমণের কোনো আশঙ্কাই তারা করেনি। এ পাশে সেনা সংখ্যা 100-ও কম। একজন আফগান অফিসার এদের নেতৃত্ব দিচ্ছে। কোনো আক্রমণের আশঙ্কা না থাকায় সৈন্যদের পরীক্ষায় বসিয়ে অফিসার তাঁবুতে ঘুমাচ্ছে। তাদের পরিকল্পনা ছিল দক্ষিণ দিক থেকে আক্রমণের পর মুজাহিদরা উত্তর দিকে চলে আসবে এবং ভোর হলেই তারা মুজাহিদদের গ্রেফতার করবে। আলী মুজাহিদদের 3 গ্রুপে ভাগ করল। 5 মুজাহিদ বিশিষ্ট গ্রুপকে দায়িত্ব দেওয়া হলো শত্রুপক্ষের ট্রাক দখল করে সাথে সাথে ওই খাদের পাশে নিয়ে প্রয়োজনীয় অস্ত্র তাতে তুলে ফেলবে। 10 মুজাহিদ বিশিষ্ট গ্রুপের দায়িত্ব হলো শত্রুদের তাঁবুতে আগুন জ্বালানোর পর গোলাবারুদের ডিপোতে আগুন লাগানো। নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থেকে আগুন লাগানোর পর তারা পূর্ব দিক হতে আক্রমণকারী শত্রুদের পথ আটকাবে, যাতে কোনোভাবে মুজাহিদরা শত্রুদের বেষ্টনীতে আটকে না পড়ে। উভয় গ্রুপ রওনা হয়ে গেলে আলী ওয়্যারলেসে আটকে পড়া মুজাহিদ কমান্ডারের সাথে যোগাযোগ করে বলল, আপনি উত্তর দিকে ঘেরাও হতে বের হওয়ার চেষ্টা করুন। অবরুদ্ধ কমান্ডার বললেন, এদিক থেকে তো আমাদেরকে বন্দি করার জন্য শত্রুরা উৎপেতে বসে আছে। আলী আবার বলল, আপনি মুজাহিদদের নিয়ে এদিকে আসার জন্য প্রস্তুত থাকুন। 10 মিনিট পর আপনি রাস্তা বাধামুক্ত পাবেন এবং দেখতে পাবেন দুশমন পূর্ব দিকে পালায়ন করছে। শত্রু এখন আমাদের বেষ্টনীর মধ্যে। এখন আপনাকে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না, সময় নষ্ট করা ঠিক হবে না। অবরুদ্ধ কমান্ডারের সাথে কথা শেষ করে বাকি 15 জন মুজাহিদ নিয়ে আলী শত্রুদের পরীক্ষার দিকে রওনা হলো। সে খুব ধীরে ধীরে চলছিল, যাতে নির্দিষ্ট সময়ের আগে শত্রু সৈন্য তাদেরকে দেখে না ফেলে। অন্ধকার কমতে কমতে অল্প সময়ের মধ্যে যদি অপারেশন কামিয়াব না হয় তাহলে অবরুদ্ধ মুজাহিদদেরকে হয়তো আর বাঁচানো যাবে না। তাই খুব সতর্কতার সাথে আলী সাথীরা পা ফেলছে। বন্দী সৈন্যকে 10 জন মুজাহিদের সাথে পাঠানো হয়েছিল, যাতে সে ওই মুজাহিদদের সহযোগিতা করতে পারে। ওই গ্রুপকে একথাও বলে দেওয়া হয়েছিল যে তাঁবুতে কোনো সৈন্যকে পাওয়া গেলে তাকে যেন জীবন্ত ছেড়ে দেওয়া না হয়, কেননা সেনাদের বন্দী করা হলে তাদের পাহারা দেওয়ার মতো পর্যাপ্ত লোক আমাদের নেই। আলী ও তার সঙ্গীদের অর্ধেকের বেশি পাহাড়ে আরোহণ করল। দুশমনের পরীক্ষা স্পষ্ট দেখা যাচ্ছিল। অল্প ব্যবধানে গাছ ও পাহাড়ের আড়ালে তারা অবস্থান নেয়। পরীক্ষাগুলোতে রকেট হামলার পরিকল্পনা করা হয়েছে। তাঁবুতে আগুন লাগানোর পর এই আক্রমণ শুরু হবে। আলীর দৃষ্টি তাঁবুর সারিতে নিবদ্ধ। কয়েক মুহূর্ত পর সে দেখতে পেল সমস্ত তাঁবু হতে দাও দাও অগ্নিশিখা উপর দিকে ঠিকরে উঠছে। নালার দিকেও শত্রুদের ট্রাক যেতে দেখল সে। ওদিকে অস্ত্রের ডিপোতে আগুন লাগার কারণে প্রচণ্ড বিস্ফোরণ শুরু হয়ে গেছে। আলী এতক্ষণ এ মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল। সে তার সঙ্গী মুজাহিদদের নিয়ে পাহাড় কেটে তৈরি করা শত্রু পরীক্ষার উপর রকেট হামলা শুরু করে দেয়। কমিউনিস্ট সেনারা এখানে এরূপ প্রচণ্ড হামলার মুখোমুখি হওয়ার কথা চিন্তাও করেনি। মুজাহিদদের সংখ্যাও ছিল তাদের নিকট অজ্ঞাত, তাই পাল্টা আক্রমণ করার পরিবর্তে তারা ঊর্ধ্বশ্বাসে ভাগতে লাগলো এবং আলীর ধারণা মতে তারা পূর্ব দিকে ছুটতে লাগলো। আলী ওয়্যারলেসে যোগাযোগ করে অবরুদ্ধ কমান্ডারকে তৎক্ষণাৎ রাস্তা পরিষ্কার হওয়ার কথা জানিয়ে দেয় এবং সে সামনে অগ্রসর হয়ে কমিউনিস্ট সেনাদের তৈরি করা পরীক্ষা দখল করে নেয়। কিছুক্ষণ পর শহীদ ও আহতদের নিয়ে আটকে পড়া মুজাহিদরা আলীর দখলকৃত পরীক্ষায় পৌঁছলে আলী তাদের বলল, আপনারা জলদি করে নিচে খাদের পাশে চলে যান, সেখানে আমাদের 5 জন মুজাহিদ রয়েছে। আমরা এখানে আরও 10 মিনিট থেকে
দুশমনের মোকাবেলা করব। এরপর আমরা ফিরে যাব। জলদি করুন, দুশমন আমাদের পিছু হটার কথা জানতে পারলে পশ্চাৎ দিক হতে আক্রমণ করতে পারে। পলায়নরত রুশ সেনাদের অনেকে নিহত হলো। রকেটের আঘাতে নিহত সেনাদের লাশ পরীক্ষার মধ্যেই পড়েছিল। আলী যখন নিশ্চিত হলো যে অবরুদ্ধ মুজাহিদ গ্রুপ নালায় পৌঁছে গেছে আর দুশমনও তাৎক্ষণিকভাবে কোনো পাল্টা আক্রমণ করতে পারছে না, তখন সে বিশেষ সংকেত দ্বারা 10 মুজাহিদ বিশিষ্ট গ্রুপকে নালায় যাওয়ার নির্দেশ দিয়ে পরীক্ষায় পড়ে থাকা দুশমনের অস্ত্রগুলো নিষ্ক্রিয় করতে থাকে। সাথে করে প্রেসার বোমা আনার কথা আলী ভুলেনি। সে পাহাড়ে দুশমনের পড়ে থাকা কয়েকটি লাশের পেট কেটে তাতে প্রেসার বোমা ফিট করে রাখে। এরপর 5 জন ছাড়া সব মুজাহিদকে ফিরে যেতে বলল। এই 5 মুজাহিদের দায়িত্ব ছিল শত্রু পক্ষের উপর প্রচণ্ড গোলাবর্ষণ অব্যাহত রাখা। মজার কথা হলো, এ পর্যায়ে দুশমনের তোপ দ্বারাই তাদের উপর গোলাবর্ষণ করা হচ্ছিল। মুজাহিদরা সেগুলি ধ্বংস না করে রেখে দিয়েছিল। আলী বাকি 5 জন মুজাহিদকে নিয়ে কিছুক্ষণ পর ফিরে চলল এবং নালায় পৌঁছে সে সমস্ত মুজাহিদকে বলল, আপনারা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করুন। তবে নালার উপর দিয়ে কেউ যাবেন না, কারণ হয়তো শত্রুরা নালার মধ্যে মাইন পুঁতে রেখেছে। যে পথে এসেছি সে পথেই ফিরে যেতে হবে। আলী ও অন্যান্য মুজাহিদরা যখন পাহাড়ের মধ্যখানে পৌঁছল, অমনি দুশমনের যুদ্ধ বিমানগুলো তাদের উপর বোমা বর্ষণ শুরু করে দেয়। দ্রুত মুজাহিদরা পাথর আর বৃক্ষের আড়ালে লুকাতে থাকে। দুশমন হয়তো মুজাহিদদেরকে দেখেনি, তাই একটু দূরে দাঁড় করানো খালি গাড়িগুলোর উপর বিমান বোমা বর্ষণ করতে থাকে। কয়েকটি বোমা এসে মুজাহিদদের নিকট পড়ে। এতে 2 জন মুজাহিদ শহীদ হয়। বোমাবর্ষণ শেষ হওয়ার সাথে সাথে আলী বলল, যত তাড়াতাড়ি সম্ভব সবাই পাহাড়ের অপর পার্শ্বে পৌঁছাতে চেষ্টা করুন, কারণ এদিকে গাছপালা খুব কম। এই অবস্থায় যদি দুশমনের জঙ্গি হেলিকপ্টার এসে পড়ে তাহলে আমাদের আত্মরক্ষা করা মুশকিল হয়ে পড়বে। পাহাড়ের অপর দিকে ঘন ঝোপঝাড়, ওখানে আত্মগোপন করার সুযোগও অনেক। আলী ও অন্যান্য মুজাহিদরা শহীদ ও আহতদের নিয়ে মারকাজে পৌঁছল। তখনও কমান্ডার ওমর এসে পৌঁছেনি। অবরুদ্ধ মুজাহিদ কমান্ডার আলীর নিকট শুকরিয়া জ্ঞাপন করে বলল যে এমন অবরোধে আমাদের বাঁচার সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ, কিন্তু তোমাদের অবিশ্বাস্য নৈপুণ্যের ফলে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রেখেছেন। এখনও আমার মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। কথা প্রসঙ্গে তিনি আরও বললেন, পরীক্ষা হতে তোমাকে পাহাড়ের উপর দাঁড়ানো অবস্থায় দেখে ভেবেছিলাম কমান্ডার অন্য কেউ হবে, কারণ তোমাকে এখনও কিশোর মনে হচ্ছে। আমি সীমাহীন আনন্দিত যে আমার কমের মাঝে তোমার ন্যায় বাহাদুর ও বিচক্ষণ যুবক রয়েছে। আমার এক ছেলে ছিল তোমারই বয়সে, সে গত বছর শহীদ হয়েছে। মুজাহিদরা সবাই ক্লান্ত, নিদ্রার আবেশে তাদের চোখ বন্ধ হয়ে আসছিল। শহীদ ও আহতদের জন্য সবাই ব্যথিত, কিন্তু এই বিয়োগ বেদনা তো এখানে নিত্যদিনের ব্যাপার। উপরন্ত সকলে ক্লান্ত। আহতদের ব্যান্ডেজ করে সবাই নাস্তা সেরে শুয়ে পড়ল। ঘুম থেকে মুজাহিদরা যখন উঠল তখন জোহর নামাজের সময় হয়ে এসেছে প্রায়। কমান্ডার ওমর এখনও এসে পৌঁছেননি। আলী তাই ভাবছিল কমান্ডার ওমরকে তাদের ফিরে আসার সংবাদ দেওয়ার জন্য কয়েকজন মুজাহিদ পাঠাবে। এর মধ্যে এক মুজাহিদ বলল যে কমান্ডার ওমর সহ অন্যান্য মুজাহিদরা ফিরে আসছে। কমান্ডার ওমরের অভ্যর্থনার জন্য সব মুজাহিদ বেরিয়ে আসে। পুরো মারকাজ তকবীর নিনাদে গুঞ্জরিত হয়ে উঠল। কত মুজাহিদ ক্লাসিন কবির ফায়ার করে আনন্দ প্রকাশ করল। কমান্ডার ওমর আলীকে দেখে নিশ্চিম কৃতজ্ঞতায় বুকে টেনে নিলেন এবং সাবাস দিলেন। এরপর অবরুদ্ধ থাকা মুজাহিদ কমান্ডারের সাথে মুসাফা করে কুশল বিনিময় করলেন। কমান্ডার ওমর আলীর কাছ থেকে বিস্তারিত রিপোর্ট জেনে আলীকে বললেন যে তোমাকে এদিকে পাঠিয়ে আমি দারুণ দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছিলাম তিনি যেন তোমাকে সুস্থ ও সহি সালামতে ফিরিয়ে আনেন। আমরা এখান থেকে গিয়েই শত্রুর উপর আক্রমণ করি। তারা যেহেতু এদিক থেকে আক্রমণের আশঙ্কা করছিল, তাই দুশমনের জবাবি গোলা সোজা আমাদের উপর পড়তে লাগলো। এতে প্রথম 5 মিনিটেই 5 জন মুজাহিদ শাহাদাত বরণ করে। এরপর আমরা অবস্থান পরিবর্তন করলাম। আল্লাহর রহমতে এরপর আর কোনো ক্ষতি হয়নি। সূর্য ওঠার সময় হয়ে এলো। ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। তখন দুশমনের পজিশন নির্ণয় করে আমাদের গোলা ঠিক জায়গায় পড়ছে কিনা তা দেখার জন্য এক মুজাহিদকে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিলাম। উক্ত মুজাহিদ নিচে এসে বলল, ট্যাং ও সাজোয়া বহর নিয়ে দুশমন পিছু হটে যাচ্ছে। কথাটা আমার বিশ্বাস হলো না, তাই দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠলাম। দূরবীন লাগিয়ে দেখলাম দুশমন ভাগছে। আমি তাদের পশ্চাৎধাবন করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু এমন সময় বোমারু বিমান এসে যাওয়াতে অগত্যা আমাদের পিছিয়ে আসতে হলো।
বোমারু বিমান লাগাতার পাহাড়ের উপর বোমা বর্ষণ করতে থাকে। আমাদের নিকট বিমান বিধ্বংসী কোনো তোপ ছিল না, আর থাকলেও আমরা কিছু করতে পারতাম না, কারণ বিমানগুলো খুব উঁচু থেকেই বোমা বর্ষণ করছিল। এজন্য ফিরে আসতে আমাদের দেরি হয়েছে। তবে তোমার এই নিপুণ দক্ষতা চিরকাল আমার হৃদয়পটে উজ্জ্বল হয়ে থাকবে। হায়দার মার্কাজের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে আলী দাঁড়িয়েছিল। এমন সময় দলত্যাগী দুজন আফগান সেনা এসে উপস্থিত হয়। তারা বলল, গতকাল ভোরে আপনারা যখন কমিউনিস্টদের উপর হামলা করেন, তখন অফিসাররা ধারণা করে যে বড় কোনো মুজাহিদ দল তাদের ঘেরাও করার চেষ্টা করছে, কারণ উত্তর দিক হতে কেউ আক্রমণের আশঙ্কাই করেনি। এ কারণে উত্তর দিক হতে আক্রমণ শুরু হওয়ায় কমিউনিস্টদের মাঝে ভীতি ছড়িয়ে পড়ে। তারা দেখল তাঁবুতে আগুন লেগেছে, পরীক্ষার উপর একের পর এক গোলা এসে বিস্ফোরিত হচ্ছে। সবাই জীবন বাঁচাতে ভাগতে শুরু করে। ছাউনির দক্ষিণে অবস্থিত সেনাদেরকে পিছু হটার নির্দেশ দেওয়া হলো। বড় কোনো আক্রমণ হচ্ছে না দেখে দ্বীপপ্রহরের দিকে সৈন্যরা আবার ছাউনিতে ফিরে এলো। তারা ভাবতে লাগলো, মুজাহিদদের সংখ্যা যদি বেশি হয় আর যেভাবে তারা আমাদের ঘেরাও করেছিল, তাহলে আমরা ছাউনি রক্ষা করতে পারতাম না এবং মুজাহিদরা অবশ্যই আমাদের পশ্চাৎ ধাবন করত। আসরের সময় যখন তারা সংবাদ পেল যে মুজাহিদরা পরীক্ষা ত্যাগ করে ফিরে গিয়েছে, সবাই আবার চিন্তায় পড়ে গেল। তাদের ধারণা ছিল উত্তর দিক হতে কমপক্ষে হলেও 1000 মুজাহিদ হামলা করেছে। পূর্ব দিকে সৈন্যরাও যখন খবর পেল যে মুজাহিদরা উত্তর দিকেও হামলা করেছে, তখন তারা সকলে অস্ত্র ফেলে ভাগতে শুরু করল। সন্ধ্যার দিকে ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি সাথে নিয়ে এক বিশাল ফৌজি কনভয় তাদের লাশ তুলে নিতে আসে। অস্ত্রশস্ত্র ঠিকঠাক মতো দেখে তারা হয়রান হয়ে যায়। এবার সৈন্যরা উত্তর দিকের পাহাড়ের লাশ ওঠাতে শুরু করলে সেগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হতে থাকে। এতে আরও কিছু সৈন্য নিহত হয়। এরপর আর লাশ না উঠিয়েই তারা ফিরে গেল। আমরা দুজন মুজাহিদের সাথে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই ঝোপের মধ্যে লুকিয়েছিলাম। রাতটা ঝোপের মধ্যে কাটিয়ে ভোরের দিকে এদিকে হাঁটতে থাকি, কোনো মুজাহিদের দেখা মিলে কিনা এই আশায়। তাহলে মুজাহিদদের মার্কাজে পৌঁছা সহজ হয়ে যাবে। এমন সময় দুজন মুজাহিদ আমাদের বন্দি করে। সৈন্যদের কথা শুনে মুজাহিদদের মনে অত্যন্ত আনন্দ লাগলো। আল্লাহ পাক আমাদের সাহায্য করেছেন, যার ফলে 30 জন মুজাহিদকে শত্রুরা 1000 মনে করে ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। এত সুযোগের পরও তাদের ফেলে যাওয়া গোলা বারুদ নিয়ে আসতে পারলাম না, আমরা কেমন ভীরু। এ কথাগুলো আলী কমান্ডার ওমরের কাছে বললে তিনি সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই আল্লাহর সাহায্য না হলে আমরা কিছুই করতে পারতাম না। কমান্ডার ওমর বলেন, কিন্তু লাশ বিস্ফোরিত হওয়ার বিষয়টি আমার বোধগম্য হচ্ছে না, এটা আবার কোন গোলক দাদা? আলী অপারেশনে যাওয়ার সময় সাথে করে প্রেসার বোমা নেওয়ার কথা কমান্ডার ওমরকে জানালো এবং বলল, ওগুলোই ওদের কলিজার কাছে রেখে এসেছিলাম। আলী যখন হায়দার মার্কাজে পৌঁছল, তখন ঈশার নামাজের সময় হয়ে গেছে। মার্কাজের প্রধান হলেন মোহাম্মদ হানিফ খান। তিনি নিজ গোত্রেরও প্রধান। তার গোত্রের শতাধিক মুজাহিদ জিহাদে শাহাদাত বরণ করেছেন। এই মার্কাজ তেমন বড় নয়, এখানে মুজাহিদদের সংখ্যা মাত্র জনা 40-এর মতো। এখানে মোট 4টি গুহা, গুহার সামনে খুব গভীর নালা, এতে সবসময় পানি থাকে। নালার অপর পাশে উঁচু বড় বড় গাছের সারি, ফলে দুশমনের হামলা হতে ছাউনি যথেষ্ট সুরক্ষিত বটে। কমান্ডার হানিফ খানের ধারণা ছিল, গুরুত্বপূর্ণ মিশন নিয়ে যে লোকটি আসছে তিনি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক কোনো মুজাহিদ হবে, কারণ হেডকোয়ার্টার হতে কোনো ব্যক্তিকে পাঠানোর অর্থই হলো কাজটা এমন যা আমরা করতে পারবো না। তাই আলীকে দেখে তিনি বিস্মিত হলেন যে 16-17 বছরের একটি যুবক গার্দেশ গিয়ে করবেটা কি। কিন্তু সঙ্গী মুজাহিদের কাছে তিনি যখন আলীর নিপুণ কর্মকুশলতার বিবরণ শুনলেন, তখন তার বিস্ময় অস্বাভাবিক বৃদ্ধি পেল এবং এ কথা ভেবে তিনি আনন্দিত হলেন যে আফগানিস্তানে এরূপ দক্ষ মুজাহিদদেরও অস্তিত্ব রয়েছে। আলী 3 দিন এ মার্কাজে অবস্থান করে গার্দেশ শহর সম্পর্কে তথ্য সংগ্রহ করল। পথঘাটে বিবরণ নিয়ে 4র্থ দিন গার্দেশ শহরের দিকে রওনা হলো। হানিফ খান যাওয়ার সময় তাকে বলল, এখনও তুমি ছোট, আবেগের বশবর্তী হয়ে সেখানে কোনো কাজ করবে না, সব কাজে সুচিন্তিতভাবে হাত দেবে। শহরে পৌঁছে আলী এক হোটেলে বসে চা পান করছি। এমন সময় সে একটা পরিচিত চেহারা হোটেলে প্রবেশ করতে দেখে। চেহারাটা তারই গ্রামের নূর মোহাম্মদ নামে এক যুবকের। সেও প্রথম দৃষ্টিতে আলীকে চিনতে পারল। আলী ও নূর মোহাম্মদ একই স্কুলের সহপাঠী ছিল, তবে সে আলী থেকে 6 বছরের বড়। উভয়ে দাঁড়িয়ে পরস্পরে কোলাকুলি করে হোটেলের এক কোনায় গিয়ে আসন গ্রহণ করল।
নূর মোহাম্মদ আলীকে বলল, মনে করেছিলাম গ্রামের অন্যান্য লোকদের ন্যায় তুমিও বুঝি শহীদ হয়ে গিয়েছ। এখন তোমাকে জীবিত দেখে আমার খুব খুশি লাগছে। আমাদের গ্রামের কম লোকই মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছিল। মাঝে মাঝে এ কথা ভেবে আমার মনটা খুব বেদনাহত হয়ে ওঠে। রুশ বাহিনী আফগানিস্তানে দখলদারিত্ব প্রতিষ্ঠার পূর্বে এদেশের পরিবেশ কত সুন্দর ছিল। ফলফলাদির বৃক্ষ, শ্যামলিমায় ঢাকা আকাশচুম্বী পাহাড় পর্বত আর মিষ্টি পানির ঝর্ণার মনোরম দৃশ্যে মন দুলে উঠত সীমাহীন আনন্দে। গ্রামবাসী তখন কত সুখে ছিল, কত মমত্ববোধ ছিল পরস্পরে। সবাই সবার দুঃখে ব্যথিত হতো। রোজার মাস আসলে ধুমধামের সাথে রোজা আর ঈদ পালিত হতো। পাহাড়ের উপর বর্ষাকালে যখন বৃষ্টি পড়তো তখন আমরা খেলতাম, লুটোপুটি খেতাম। আর বসন্তকালে পাহাড়ের কোলে বন্য ফুলগুলো বাতাসে দুলত। সে দৃশ্যগুলি কতই না মনোমুগ্ধ করছিল। কত আনন্দের ছিল সে দিনগুলো। হঠাৎ করেই যেন কি হয়ে গেল, লণ্ডভণ্ড হয়ে গেল সব। আনন্দের সে গুলিস্তান আজ বদ্ধভূমিতে পরিণত হয়েছে। ফুল কলিরাও আর পাহাড়ের কোলে ফোটে না। চোখ শুধু পোড়ামাটি দেখছে, বাতাসে ভেসে আসছে শুধু বারুদের গন্ধ। কথা বলতে বলতে নূর মোহাম্মদ হঠাৎ চমকে ওঠে, নিচু গলায় বলল, দোস্ত, ভাবাবেগে আমি তোমার কাছে যা বলে ফেলেছি তা যেন আর কেউ জানতে না পারে। আফগানিস্তান এখন আর মুক্ত স্বাধীন নয়। এসব আলোচনা সমীচীন নয়, সে কথা আমি ভুলেই গিয়েছিলাম। কিন্তু দীর্ঘ 6 বছর পর আমার গ্রামের লোকদের মধ্যে কেবল তোমার সাথেই সাক্ষাৎ হলো, তাই হৃদয়ের উচ্ছ্বাস চেপে রাখতে পারিনি। আলী বলল, আমার সাথে নির্ভয়ে কথা বলতে পারো। আমি সরকারি গুপ্তচর নই। গ্রামে আক্রমণের পূর্বে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। বলো তো ভাই নূর মোহাম্মদ, আমি চলে আসার পর আমার প্রিয় গ্রামের উপর কি দুর্যোগ নেমে এসেছিল। গ্রামবাসীদের একত্রিত করে তাদের উপর রুশ বাহিনীকে গুলি করতে দেখেছি। এরপর কি হয়েছে তা জানি না। এই হোটেলটা নিরাপদ নয়, এর মালিক রুশি চর। চলো অন্য কোথাও গিয়ে আলাপ করি।